আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এখন আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটা কিন্তু একটা নতুন পরীক্ষা। এখানে কিন্তু কোনো ভুল করা আমাদের উচিত নয়। প্রণাম মুনিবর। বস বস। সর্বদা দয়ালু। বলো বলো তোমাদের আগমনের উদ্দেশ্যটা কি? আপনার নাট্যশাস্ত্র লেখার পর থেকেই আমাদের মনে অনেকগুলো প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলোর সন্ধানই আমাদের এখানে আগমন। বলো, বিনা দ্বিধায় তোমাদের প্রশ্নগুলো আমার সামনে বলো। গুরুদেব, কিভাবে নাট্যশাস্ত্রের উৎপত্তি, এর উদ্দেশ্যই বা কি? খুবই ভালো প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নটা কেবল নাটকের জন্য নয়, এই আমাদের জীবনের সঙ্গে যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মনের মধ্যে লোভ বড় বেশি হয়ে গেছে। পাপ আর সংঘাতের দিকেই মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে, যা দৃশ্যমানতা ও শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, মোক্ষ, কাম, অর্থের দিকে পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন এই নাট্যশাস্ত্র। মুনিবর, আমরা তো জানি বেদই হলো সকল জ্ঞানের ভাণ্ডার। জগতের সকল রহস্যই তো বেদে লুকিয়ে আছে। সুতরাং এই বেদগুলিই কি যথেষ্ট ছিল না? এই নতুন বেদের সৃষ্টি হলো যে? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সকল মানুষকে সবকিছু খুব সহজেই বোঝাতে হবে। মনে রাখতে হবে একমাত্র নাটকের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্যকে অর্জন করার জন্য স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে এক করে নাট্যবেদ রচনা করেন। 4টি বেদের তথ্য ও উপাদান নিয়ে কিভাবে নাট্যবেদ রচিত হলো গুরুদেব? একটু বিস্তারিত বলুন। चित्रंग्राभं संग्रे औ होय भा आया ऐ होय महाहस्ती दक्षा যে গানটি তোমরা শুনলে, এটি সামবেদের গান। নাটকে গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে এলো রস। এইভাবে 4টি বেদ থেকে তৈরি হলো নাট্যশাস্ত্র। গুরুদেব, একটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্য কি নাটক তৈরি হয়? না না, তা নয়। রাক্ষসরাও কিন্তু ব্রহ্মার কাছে একই রকমের সন্দেহ প্রকাশ করেছে। দেবতা, দানব, মানুষ এবং রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত রকমের আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তাই নয়, দুঃখে ক্লান্ত এবং শোকে জর্জরিত মানুষ বিশ্রাম নিতে পারে এই নাটকের পথে। নাটকের মধ্যেই সমস্ত রস, সমস্ত অনুভূতি,
সমস্ত শাস্ত্র এবং সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই যার যার কোনো ক্রিয়া নেই, যার নাটকই দেখা যায় না। আশ্চর্য, পুরো সৃষ্টি, সমস্ত লৌকিক অলৌকিক ধর্ম শিল্প সবকিছু এই নাট্যশাস্ত্রের অন্তর্গত। ঠিক, হ্যাঁ, নাটককে সমস্ত কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে। নাটক সমস্ত কলার সঙ্গম। সত্যই অদ্ভুত আশ্চর্যজনক এই শিল্প। মানুষের জীবনে যেমন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন, তেমনি কোনো একটি সমাজের জন্য নাটক অত্যন্ত আবশ্যিক। কিন্তু কেন যে অনেকে এই নাটককে সেভাবে গ্রহণ করে না, আমি দেখেছি অনেকেই অপ্রত্যাশিতভাবে এবং সচেতনভাবে এই নাটককে প্রত্যাহার করে চলে। দেখো, আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক ধর্ম, বর্ণ এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ বিশ্বে পরিণত করতে পারে। যথার্থ কথা গুরুদেব। আমার তো অনুমান হয়, শিল্পবিহীন যে সমাজ তা প্রকৃত অর্থে পাশবিক সমাজ। এই তো তোমরা সব বুঝতে পেরেছো। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই তো এই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ মনিবর, আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সমস্ত বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপসবৃন্দ, আমরা নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটা উপভোগ করো। এ দেশ তোমার আমার, আমরা হব সবার, আশা পূরণ করব মোরা সবার প্রচেষ্টায়। আনন্দের জগতে সবাই সৃষ্টি নিয়ে মাতে, নির্ভীক আর সাহসী হয়ে কলুষকে তারায়। আয় রে আয়, সময় বয়ে যায়, মোদের দেশ ডাকে ভালোবেসে আয়। এই পৃথিবী বাঁচে মোদের মহিমায়, মোদের দেশ ডাকে ভালোবেসে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়,